ও খুব লম্বা চড়া আনসার দিয়েছে, কিন্তু কোন মানে ফ্যাক্টটা কি আমি এখন কিন্তু বুঝতে পারলাম না। আমাদের মধ্যে একটা একটা ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আমরা সবাই ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি। আর আমাদের আপনি কি রাজনীতি, ন্যাশনালিজম ডিফাইন করতে পারবেন? আমি অ্যাকচুয়ালি ন্যাশনালিজমটা ডিফাইন করতে পারবো। এই জিনিসটা গতকালকে আমি এটা নিয়ে আলাপ আলোচনা কিরকম করছিলাম। বলেন তো? আপনার বাংলাদেশের বাইরে আপনি যখন ন্যাশনালিজম নিয়ে কথা বলেন না, তো ওটা কিন্তু একটা খুব খারাপ কনোটেশন চলে এসেছে, স্পেশালি ওয়েস্টের মধ্যে। ওটা হচ্ছে গিয়ে যে আপনি ইউ আর গোয়িং টু বি ভেরি ক্লোজ মাইন্ডেড, আপনার ইকোনমিও আপনি ক্লোজ করে রাখবেন, বাইরের কাউকে ঢুকতে দিবেন না। আমাদের জন্য ন্যাশনালিজম একটু ভিন্ন ডেফিনেশন আছে। ওটা হচ্ছে যে আমরা আমরা যেহেতু একটা ছোট দেশ, আর আমাদের উপরে যে সারাক্ষণ যে বাইরের দেশটির একটা প্রেশার থাকে, আপনি হয়তো ভালো মতো বুঝতে পারছেন যে কার কথা বলছি। এই এই আমাদের বর্ডার সিকিউর রাখা, আমাদের ইকোনমি সিকিউর রাখার, আমাদেরকে যে এই বুলিং মেন্টালিটি থেকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু আমি ন্যাশনালিজম হিসাবে মেনে নিয়েছি। ওকে, আপনি হয়তো এই জিনিসটা আমাদের বুঝাতে কষ্ট হয়। এই ব্র্যান্ডের ন্যাশনালিজম তো এনসিপিও মারাত্মকভাবে ধারণ করে, জামাতে ইসলামীও তো ধারণ করে। মানে আপনারা কেন আলাদা, এইটা তো আলাদা করে আপনার কাছে একটু আমার জানতে চাইতে হবে। কিন্তু আমি এই প্রশ্নটা একটু করি জনাব চৌধুরী আপনার জন্য, মানে আপনাকে এই প্রশ্ন করা যায় কারণ আমি সিনিয়রদেরও করেছি বারবার, সিনিয়ররা একরকম উত্তর দিয়েছেন। আপনি মানে লিডার বড় কিন্তু বয়সে তরুণ, সেই জন্য আপনাকেও জানতে চাই আপনার কি, মানে আমি যদি পার্টির আপনাদের দলের প্রধানের কথা বলি, যে দলের প্রধানের জায়গায় বা দলের জায়গাও টাকা পয়সা কত নেওয়া হচ্ছে, কত দেয়া হচ্ছে, এটা কি পরিষ্কার? মানে আমি সোজা ভাষায় বলি, এখন তো কথা বললে কেমন জানি সবাই একটু রাগ রাগ করে, কিন্তু জনাব তারেক রহমানের উপরে ভরসা আছে বলে আমি জানতে চাই, জনাব তারেক রহমান কি পার্টি থেকে বেতন নেন? মানে উনি কি করেন? জনাব তারেক রহমানকে যেই সাপোর্টটা দল দিচ্ছে ওটাতেই ওনার চলতে হচ্ছে। আর আপনারা সকলেই দেখেছেন তারেক রহমান সাহেবের জীবনযাপন কিন্তু ইজ ভেরি সিম্পল। তো ওনার যে ওরকম খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, ওটা সেইটা হয়তো লাক্সারিয়াস আপনার স্কেলে না, কিন্তু আমার স্কেলে আবার খুব সিম্পল না। আপনি স্কেলটা কত বড় ছোট নিচ্ছেন? না না, আমি আপনার সাথে একমত। এখানে আপনি যদি আমাকে বলেন যে তারেক রহমান সাহেব একটা বড় গাড়ি চালাচ্ছে, জি জি জি, না না উনি একটা বড় গাড়ি চালাচ্ছে, আমি আপনাকে বলতে পারবো যে বড় গাড়িটা কিন্তু লিসে নেওয়া, আর লিসের মান্থলি পেমেন্টটা আমাদের দল দিচ্ছে। না, ওইটা অনেক। কিন্তু আমি যেটা আশা করব যে আমি যখন মানে জানতে চাইবো তখন যেন জানতে চাইতে পারি যে মানে আসলে এটা কোত্থেকে কি হইতেছে। আমরা নতুন বাংলাদেশ বলতে সেইটাই বুঝি, নতুন বাংলাদেশ বলতে সেরকমই বুঝি, একটা পরিবারের কাছে। খালেদ ভাই, আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়েবসাইটটা কিন্তু রিলঞ্চ করা হয়েছে, আর ওটার মধ্যে আমাদের একটা নতুন সেকশন করা হয়েছে, যে জিনিসটা ইজ এ ডোনেশন পেজ। আর ডোনেশন পেজটার মধ্যে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যে পার পারসন কতখানি ডোনেট করতে পারবে, ওটার মধ্যে ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনাকে কিন্তু অনলাইন রিসিট দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। তো আমাদের কিন্তু ওই ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চেষ্টা করছি, যে যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো তত হয়তো মানুষজন আমাদের উপরে ভরসা বেশি করতে পারবে। আমাদের প্রবলেম হয়ে গেছে যে অন্যান্য দলগুলি কিন্তু এখনো ওই ধরনের ট্রান্সপারেন্সি, ওই ধরনের স্টেপ এখনো নেওয়া শুরু করে নাই ট্রান্সপারেন্সির জন্য। ওকে, আপনাকে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আমাদের একজন দর্শক মোহাম্মদ জাবেদ আমাকে প্রশ্ন করেছেন, খালেদ শেখ হাসিনা কি সাক্ষাৎকার জন্য আপনাকে তারিখ দিছে? না ভাই, দেয় নাই। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিবের কাছে একটু আসতে চাই। তার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম যে জোটবদ্ধ হয়ে এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থী নির্বাচনের সুযোগ বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, বিএনপির আপত্তি উপেক্ষা করে এভাবে আরপিও সংশোধন সমর্থন করেন কিনা? শতকরা 83% দর্শক এটিকে সমর্থন করেছেন, শতকরা 17% দর্শক এটিকে সমর্থন করেন নাই, 22,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি জুলাই শহীদ মুগ্ধের ভাই জনাব স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। বিএনপি থেকে 237টি আসন থেকে প্রার্থী ঘোষণা করার পর একটা অবশ্য বাদ দেওয়া হয়েছিল, 236টা বাদ ঘোষণা করার পর ফাঁকা রাখা আসন কোনোটি মাহফুজ আলম, মানে বর্তমান যে উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য খালি রেখেছে কিনা, এ নিয়েও আলোচনা আছে। এসব নিয়ে কি বলবেন? 2 জন ছাত্র প্রতিনিধি কি নির্বাচনী সরকারে থাকছেন? তাদের মধ্যে একজন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু আমাকে বলেছিলেন যে আমি এখন নির্বাচন করি আর না করি, নির্বাচনের কাছাকাছি সময় আমার আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা উচিত হবে না। তারা পদ ছাড়ার ব্যাপারে আপনাদের পার্টিতে কোনো আলোচনা আছে কিনা? আমি আরেকটু যোগ করতে চাই, অনেকেই বলে থাকেন আপনাদের দলের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নাকি মন্ত্রী পাড়ায় হয়ে থাকে এখনো, এটি কি আসলে ঠিক কিনা?
যে মানে মন্ত্রীপাড়া বলতে উপদেষ্টাদের বাসায় বা উপদেষ্টাদের পৌরোহিত্যে হয় কিনা সেটি, তারা কি পদ ছেড়ে এসে বিএনপির হয়ে নির্বাচন করবেন, আপনাদের হয়ে নির্বাচন করবেন, রাজনীতি করবেন না, সেটা যদি একটু বলেন। শহীদ মুগ্ধের ভাই যিনি আছেন, আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছিলাম যে মুগ্ধের শহীদ হওয়াটা আমাদের সবার মধ্যে একটা বড় প্রভাব রেখেছিল। সেখানে স্নিগ্ধের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনারা আসলে একটু মন খারাপ করেছেন কিনা, পিছিয়ে পড়েছেন কিনা? প্রথমত বিষয় যেটা হচ্ছে, আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করছেন। আপনি স্নিগ্ধ দিয়ে শুরু করেন, আমি আপনাকে মনে মনে করে দিব। স্নিগ্ধের ইস্যুটি যে বিষয়টি হচ্ছে যে স্নিগ্ধ তিনি তার শহীদ হওয়ার পরবর্তীতে আমি দেখছি তারা অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেখানে তিনি দায়িত্ব ছিলেন, সিইও দায়িত্ব ছিলেন। এরপরে তিনি বাংলাদেশ স্কাউটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং পরবর্তীতে তিনি সর্বশেষ সম্ভবত দেশের বাহিরে পড়াশোনা করতে যাওয়ার এরকম কোন একটা বিষয় সম্ভবত তিনি মনে স্থির করেছিলেন বা কিছু একটা বিষয়। সেই জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে দুটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি আমরা দেখেছিলাম যে অভ্যুত্থানের পর প্রথম বিএনপির কতজন শহীদ হয়েছেন এই সংখ্যাটা প্রথম বিএনপি নিয়ে এসেছিল, যে তাদের 400, প্রথমে বলেছিল 204, তারপরে 427 এরকম একটি সংখ্যা তারা প্রকাশ করেছে। অর্থাৎ আপনি এর আগেও একটি প্রশ্ন করেছিলেন যে আসলে বিএনপি কেন বারবার এনসিপি কে নিতে চাচ্ছে বা এনসিপি কে কেন তার দরকার। আমার কাছে যেটি মনে হচ্ছে যে বিএনপির ভিতর থেকেও একটা জিনিস হচ্ছে যে, যেহেতু দেখেন আজকেও তাদের মানে বিএনপির মনের ভিতরে যেই বিষয়টা সেটা অনেক সময় তাদের অবচেতন মনে বের হয়ে যায়। যেমন ধরেন আজকে তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ভাই বলছেন যে কমিশন, ঐক্যমত কমিশন এগুলো আমরা বুঝি না, আমরা 31 দফা অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্র চালাবো। তার পূর্বে আপনার হচ্ছে তাদের আরেকজন স্থায়ী কমিটির সদস্য তিনি বিশেষ করে মেজর হাফিজউদ্দিন তিনি বলেছিলেন যে সনদ টনদ এগুলো পরের হিসাব, আগে নির্বাচন করতে হবে, নির্বাচনের সব সমাধান। তো এই যে বিএনপির অন্তরে আসলে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তার মনে যে একটা দ্বিধা আছে কিংবা হচ্ছে সংশয় আছে, সেইটাকে ঢাকার জন্য তারা নানাভাবে যারা অভ্যুত্থানের ফেস আছে তাদেরকে তাদের পার্টিতে অ্যাকোমোডেট করা বা পার্টির সাথে এলাই দেখানোর জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকে। সেই চেষ্টার একটা ধারাবাহিকতা ফল হিসাবে তারা সর্বশেষ আপনার হচ্ছে স্নিগ্ধকে হচ্ছে তাদের দলীয় যে সদস্য ফর্ম সেটা পূরণ করে খুব সম্ভবত তাকে মেবি নির্বাচনের জন্য প্রস্তুত করতেছে। এটি আমার কাছে মনে হচ্ছে যে তাদের সেই চেষ্টা জায়গা থেকে। আপনাকে একই প্রস্তাব দিলে আপনি কি যাবেন? কাকে? নো, বিএনপির সাথে আমার যাওয়ার কোনো সুযোগই নেই, সেটি জামাতও নেই এবং আগে আওয়ামী লীগ নেই। কারণ যদি আমি বলি ভাই, যদি এনসিপি যায়, না এখানে বিষয় হচ্ছে কি ভাই, বিএনপির সাথে যাওয়া মানে এখানে বিএনপির সাথে আমরা বিএনপির রাজনীতি করতে যাচ্ছি না। আমরা বলছি বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যেই দল সবচেয়ে বেশি আন্তরিক হবে, উদার হবে, এই দলের সাথে আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া কিংবা হচ্ছে জোট হতে পারে। আপনাদের জোট হলে তো আপনাদের, আমি যতটুকু বুঝি আর কি, আপনাদের জোট হলে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে বিএনপি অনেক আন্তরিক। না, এখানে সনদের বিষয় কিন্তু আমরা সনদের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু সেটি এখনো বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে সেটি দেখিনি। কারণ বিশেষ করে উচ্চকক্ষ পিআর কিংবা মৌলিক সংস্কার বেশ কিছু প্রশ্নতে আমরা দেখেছি যে বিএনপি এখন পর্যন্ত তারা রিজিড এবং হচ্ছে সর্বশেষ আপনারা গেলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে, হাউএভার আপনি স্নিগ্ধের বিষয়টা পরিষ্কার করেছেন। আপনি যদি এখন বাকি দুইটা বিষয় বলেন, ছাত্র উপদেষ্টারা কি আসলে ছাত্র উপদেষ্টা কি এখনো সরকারে থাকা ঠিক হচ্ছে কিনা, তাদের জন্য আসলে বিএনপি জায়গা খালি রাখছে কিনা, এটাও যদি একটু বলতেন। মন্ত্রী পাড়াতে প্রথমত হ্যাঁ আমি বলি বিষয়টা আপনি যেটি বলছেন যে মন্ত্রীপাড়া থেকে এনসিপি পরিচালিত হয় কিনা, দেখেন এটি একটি কি বলে রাজনৈতিক ভাবে হচ্ছে এনসিপি কে বলার জন্য একটা বক্তব্য। কারণ হচ্ছে এনসিপির মন্ত্রীপাড়া থেকে কখনোই এনসিপি পরিচালিত হয় না। কারণ আপনি এখানে একটি বিষয় হচ্ছে যে এনসিপি কোনো একক ব্যক্তি নির্ভর দল না, যে ওই এক ব্যক্তি শুধু মন্ত্রীপাড়ায় আছে তার কথা মতন এনসিপি চলতেছে না। এনসিপির একটা আহ্বায়ক কমিটি আছে, তার সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ আছে, তার নির্বাহী কমিটি আছে 55 সদস্যের, এবং তার সর্বশেষ আপনার সর্বোচ্চ যেটা কেন্দ্রীয় কমিটি আছে 210 সদস্যের। এনসিপি যখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সেটা তার রাজনৈতিক পরিষদ
আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয় এবং সেটা পরবর্তী নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আলোচনা এটার মধ্যে করে মাহফুজ সাহেব বা আসিফ সাহেব কোনো রোল প্লে করেন না? না না তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের রোল প্লে করেন না, প্রভাবিত করার চেষ্টা করতে পারেন না, কিংবা হচ্ছে আপনার সরি দুঃখিত, নো প্রবলেম, যে আপনার সেই জায়গাটিতে তাদের এই সুযোগটি হয় না কখনো। তারা কি এনসিপিতে ফিরে আসবেন যখন সরকার ছেড়ে দিবেন নাকি তারা কোথায় নির্বাচনটা করবেন এটি আসলে খুব একটা জটিল প্রশ্ন। কারণটি হচ্ছে যে আমরা দেখলাম বিএনপি খুব কড়াভাবে গত গত সেপ্টেম্বরে তারা হচ্ছে উপদেষ্টা আসিফ, মাহফুজ এবং হচ্ছে খলিল রহমান তিনজনের নাম ধরে তাদের পদত্যাগ ছিলেন। এরপরে দেখলাম যখন সরকার নির্বাচনের একটা ডেট, আপনি শরৎচন্দ্র পড়েছেন না, বৃহৎ প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয়, বৃহৎ প্রেম, যে তারা হচ্ছে দেখলাম যে তারা হচ্ছে পদত্যাগ ছিল। এরপর দেখলাম যে তারা সেই পদত্যাগটা চাচ্ছে না। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বলছেন তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। ফলশ্রুতিতে যেহেতু এনসিপির আপনার হচ্ছে যে ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের এখনো আমি বলি একটু ভাই, তাদের জি বলেন আপনি। জি দুঃখিত, সরি অসুস্থতায় আসলে না ইটস ওকে, আমারও কি অবস্থা, জি বলেন। যে তাদের দুজনের এখনো মানে ভবিষ্যৎ ক্যারিয়ার 30 থেকে 40 বছর অপেক্ষমান আছে। ফলশ্রুতিতে তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা তারা কিভাবে দেখতেছেন, রাজনৈতিক ভীষণটা, রাজনৈতিক ক্যারিয়ারটা, এটা একান্ত তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু তারা যে এনসিপির বাইরে চিন্তা করতে পারতেছেন, এইটা কিরকম? এনসিপির বাইরে কি তাদের চিন্তা করতে পারার কথা? এনসিপির বাহিরে চিন্তা করতে পারাটা মানে এনসিপির আদর্শ তাদেরকে টানতেছে না, এটা কিরকম কথা হলো? না এনসিপির আদর্শ টানতেছে বিষয়টি সেরকম না। এনসিপির এখানে রাজনৈতিক ভাবে যে পথ চলা শুরু করেছে সেই পথ চলার প্রতি তো তাদের এক ধরনের অ্যাফিনিটি তারা ফিল করবেন, কিন্তু দিন শেষে তো প্রত্যেকে তারা আবার ব্যক্তিগত একটা রাজনৈতিক ভীষণ থাকে। কারণ এখানে এনসিপির কিন্তু একক কোন রাজনৈতিক দর্শন নাই, এটা কিন্তু একটা সম্মিলিত ভাবে রাজনৈতিক ফিলোসফি। ফলে মাহফুজের তার একটা নিজস্ব রাজনৈতিক ফিলোসফি আছে, আসিফ মাহমুদ তার একটা নিজস্ব রাজনৈতিক ফিলোসফি আছে, নাহিদ ইসলামের আছে, এখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাসলিম জারা বলেন, সামান্ত শারমিন নিবা, প্রত্যেকের আছে। আমাদের এখানে সবাই ফিলোসফির একটা কমন আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আগানো হয়। ফলশ্রুতিতে সে যদি দেখে যে তার ফিলোসফিটা এনসিপিতে আসলে এখানে ভালোভাবে তাহলে সে আসবে। জনাবাদী খুবই চমৎকার উত্তর দিচ্ছেন, মানে আমি মুগ্ধ আপনার উত্তরে, যে আসলেই যে আমার সাথে যদি আদর্শের হিসাবে যদি আমাকে অনেক কিছু করতে, তাহলে আমি বাইরে যেতেও পারি। জনাবাদী আপনাকে ধন্যবাদ, আপনি একটু রেস্ট করেন। দুটি মন্তব্যের ক্ষেত্রে, দর্শকের দুটি মন্তব্যের ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই জনাব চৌধুরী, একটি আপনার জন্য, একটি আমার জন্য। আমার জন্যটা আমি আগে পড়ি। ইনার নাম হচ্ছে সাব্বির আহমেদ কাউসার। উনি বলছেন, খালেদ মহিউদ্দিন আপনি বাংলাদেশে কোন এজেন্সির হয়ে কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছিলেন এবং তাতে কতখানি সফল হয়েছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে হয় যে আমি কোনো এজেন্সির, মানে আমি আমার দেশে গেছি, এজেন্সির এজেন্ডা বাস্তবায়ন কেন করতে হবে সেটা জানি না, সফল হয়েছে কিনা তাও জানি না, মানে যেহেতু বাস্তবায়ন করতে হয় না। আর জনাব সাব্বির আহমেদ কাউসার এই প্রশ্নটি অসংখ্যবার করছেন, সেজন্য আমার এটা দেখা হয়েছে। আর রায়ান এফেক্টস, উনার প্রশ্নটা জনাব হুমাম কাদের চৌধুরীর জন্য, উনিও অসংখ্যবার এই প্রশ্নটা করছেন। উনি বলছেন, বাংলাদেশ আজব একটা দেশ যেখানে অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে ইলেকশন করতে চায়, এই টপিকে কেউ কথা বলে না। আপনি যদি একটু বলতেন জনাব চৌধুরী, এইটা কি ঠিক দেখা যাচ্ছে, ভুল দেখা যাচ্ছে? আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাটর্নি জেনারেলের মতো পোস্টে যারা রাজনীতি করবেন বা করেন তারাই আসতে পারেন, কিন্তু এই সরকারের অ্যাটর্নি জেনারেল কেন বিএনপির একজন রাজনৈতিক নেতা হলেন সেটা আমি খুব ভালো বুঝতে পারি না। মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে এনসিপি যে অনেকবার অভিযোগ করেছে যে এই সরকারের মধ্যে বিএনপির লোক অনেক আছে, এইটা কি খুব মানে কি বলবো, এটা কি খুব প্রকাশ্যে প্রকাশ হয়ে পড়লো কিনা, মানে একটু আড়াল আবডাল থাকলে ভালো হইতো কিনা? না দেখেন, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব উনি বলেছেন যে উনি ইলেকশন করতে চান, আর ইলেকশন করার তফসিল ঘোষণার আগে উনি হয়তো পদত্যাগ করে তারপরে উনি ইলেকশন করবেন, ওটাও বিএনপির হয়েই ইলেকশন করবেন, ওই জিনিসটা হয়তো উনি অলরেডি বলে ফেলেছে। এখন এই জিনিসটা সঠিক হলো কি হলো না, এটা তো আমি মনে করি যে একই কাতারে প্রশ্নটা করা উচিত ছিল যে আপনার বাকি উপদেষ্টারাও যারা বর্তমানে দেশ পরিচালনা করছে তারাও পদত্যাগ করে তারা এনসিপি জয়েন করে বা অন্যান্য কোনো দল জয়েন করে কোনো প্রভাব ফেলবে না কিনা, তোরা এই জিনিসটা সঠিক কিনা, এই জিনিসটা আমার মনে হয় যে জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। হাউএভার
আপনি যেহেতু একজন আইনজীবী মানুষ, আপনি জানেন যে এখানে লিগ্যাল কোনো বাইন্ডিংস নেই, ওরা তারা এটা করতে পারবে না। আমি কিন্তু আমি আইনজীবী না, মানে সাংবাদিক আইন আমি না। এটা আসলে ভবিষ্যতের জন্য আলাপ আলোচনার জন্য তোলা থাক। জনাব আসাদুজ্জামান আমারও খুব ঘনিষ্ঠ জন, আমি তার সাফল্য কামনা করি, কিন্তু এই প্রশ্নটি তাকে চিরকালই এটার উত্তর দিয়ে যেতে হবে আপনার জন্য। আমার মনে হয় যে খালেদ ভাই এই জিনিসটা